আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বিষয় থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানেই আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে দুটি ছবি দেওয়া আছে। ছবিটির দিকে লক্ষ্য করো। একজন নারী ঘরের ভিতরে কাজ করছে। প্রথম ছবিটি নারী ঘরের ভিতরে কাজ করছে, গ্রাম বাংলার পরিচিত একটি বিষয়। আরেকটি ছবির মধ্যে রয়েছে নারী ডাক্তার রোগীর চিকিৎসা করছে। হ্যাঁ, একজন নারী সে সেবা দিচ্ছে একজন রোগীকে। তো আমরা স্ক্রিনের মাধ্যমে যে জিনিসটা বুঝতে পারছি তা হলো যা নারীকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানেও দ্বিতীয় স্ক্রিনেও বাংলার এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা পৃথিবীতে বিশেষ অবদান রেখে গেছেন নারী সমাজে, ওনাদের কিছু ছবি এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয় এতক্ষণ কিছুটা অনুমান করতে পারছো আজকে আমাদের পাঠের বিষয় কি হবে। নারী। লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। এই কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি কবি নারী। তিনি নারী সমাজকে, নারীদের উপর যে বৈষম্য তৈরি করেছে সমাজ ব্যবস্থা, তার প্রতিবাদ স্বরূপ নারী পুরুষের মধ্যে যে সমতা, সাম্যের গান তিনি এই কবিতার মাঝে তুলে ধরেছেন। তা আমরা এই পাঠ শেষে যা আমরা জানবো, শিখব, তা হলো কবি কাজী নজরুল ইসলামের পরিচয় বলতে পারবো, নারী কবিতাটি আদর্শ রূপে পাঠ করতে পারবো, নতুন শব্দের অর্থ বাক্য রচনা করতে পারবো, মানব সভ্যতায় নারীর অবদান ব্যাখ্যা করতে পারবো, নারীর অধিকারের প্রতি সচেতন ও শ্রদ্ধাশীল হব। তো আমরা কবিতাটি বিশ্লেষণ করার পূর্বে, মূল পাঠে ঢোকার পূর্বে আমরা কবি সম্পর্কে কিছু তথ্য জানব। কবি কাজী নজরুল ইসলাম, তোমরা জানো, আমাদের জাতীয় কবি। কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি হিসাবেও জানি। তিনি মানবতার কবি, তিনি প্রেমের কবি। তিনি সর্বক্ষেত্রে, সাহিত্যের সর্বক্ষেত্রে তিনি অনেক অবদান রেখে গেছেন। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ভারতের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। তার পিতার নাম কাজী ফকির আহমেদ, মাতার নাম জাহেদা খাতুন। তিনি শৈশবকালে গ্রামের মক্তব থেকেই লেখাপড়া করেন এবং সেখানেই তিনি শিক্ষকতা করেন। পরে তিনি 12 বছর বয়সে লেট্টু গানের দলে যোগদান করেন। তিনি বর্ধমানের উপরে ময়মনসিংহের ত্রিশাল থানায় দৈরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন এবং 1917 সালে সেনাবাহিনীতে যোগদান করেন। কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে অগ্নিবীণা, বিষের বাঁশি, ছায়ানট, বাদনহারা, কুহেলিকা, ব্যথার দাগ, রক্তের বেদন। তিনি সাহিত্য, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, কবিতা সর্বক্ষেত্রে তিনি সাহিত্যে অবদান রেখে গেছেন। এই গুণী কবিকে ঢাকায় এই নাগরিকত্ব প্রদান করে জাতীয় কবির মর্যাদা প্রদান করা হয় এবং ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কার লাভ করেন।
1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট তিনি পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন তাকে সমাহিত করা হয়। তো আমরা কবিতাটি বিশ্লেষণ করার পূর্বে কবিতাটি একবার মনোযোগ সহকারে পাঠ করব। তোমরা আমার সাথে সাথে কবিতাটি পাঠ করো। নারী কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু ভারী, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের ত্যাগে হয়েছে মহিয়ান। কোন রণে কত খুন দিল রণ, লেখা আছে ইতিহাসে কত নারী দিল স্মৃতির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপরি, কত বোন দিল সেবা, বীর স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি কজয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী রানী। সে যুগ হয়েছে বাসি, যে যুগ পুরুষ দাস ছিল না ক, নারীরা আসিল দাসী। বেদনার যুগ মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারু, উঠেছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীকে বন্দি, তবে এরপর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষে মরিবে ভোগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিছু শব্দের অর্থ জানব, কারণ অর্থ তুমি যদি জানো কবিতাটি বোঝা খুবই সহজ হয়ে যাবে। সাম্য, সমতা, সকলের জন্য সম অধিকার। মহিয়ান, সুমহান। রণ, যুদ্ধ লড়াই। টঙ্কা, জয়ডাক। পীড়ন, অত্যাচার, নির্যাতন। পীড়া, বেদনা, অশ্রুবাহী চোখের জল। রচা, রচনা করা হয়েছে এমন। পীড়ন, অত্যাচার, নির্যাতন। যাই হোক, তো এখন আমরা কবিতাটি লাইন বা লাইন বোঝার চেষ্টা করব এবং আমরা এই বিশ্লেষণ করব। তো তোমরা খুব মনোযোগ সহকারে কবিতাটি বোঝার চেষ্টা করো, আমার সাথে লাইন বা লাইন বুঝতে চেষ্টা করো। সাম্যের গান, কবি এভাবে প্রথম শুরু করেছেন যে সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বলতেছে সাম্য মানে সমতার গান গায়। এখানে কবি বলতেছেন যে পুরুষ কিংবা রমণী, পুরুষ কিংবা স্ত্রী কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই, সকলেই সমান। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারী পুরুষ, নর নারী, মহিলা নর পুরুষ, মানে বিশ্বে যা কিছু সৃষ্টি কল্যাণকর, যা কিছু মঙ্গল, মানুষের উপকারের জন্য যা কিছু সৃষ্টি করা হয়েছে, এই অর্ধেক করেছে কে? নারী করেছে, আর অর্ধেক করেছে নর করেছে। হ্যাঁ, এখানে একক পুরুষ সবকিছু সৃষ্টি করেননি, কিংবা একক নারীও করেন। এখানে পুরুষ নারী সকলেই দুপক্ষই এই পৃথিবীতে যা কল্যাণকর তা করে গেছে। পরের ইতে
বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু ভারী, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী। দেখো প্রথম লাইনে আমরা পেয়েছি যে যা কিছু পৃথিবীতে সৃষ্টি হয়েছে কল্যাণকর মঙ্গলের জন্য, তাকে এনেছে, অর্ধেক নারী এনেছে, অর্ধেক নর এনেছে। এইখানে কবি আবার বলতেছে যে পৃথিবীতে যত পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি দুঃখ কষ্ট যন্ত্রণা অন্যায় অত্যাচার, হ্যাঁ, যা কিছু এনেছে, এই অন্যায়গুলিও কি অর্ধেক নারী এনেছে, অর্ধেক নর এনেছে। এইখানে কবি নরকে আগে নিয়ে এসেছেন, নারীকে পরে নিয়েছেন পাপ তাপের বেলায়। আবার কল্যাণের ক্ষেত্রে কিন্তু নারীকে তিনি সামনে রেখেছেন, নরকে পেছনে রেখেছে। এটাও একটা বিষয়, যেহেতু পিছিয়ে পড়া। কবিতাটি যখন কবি লেখেন, দেখো 100 বছর আগের লেখা, তিনি ওই সময় কিন্তু নারীদেরকে না পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা ছিল, নারীদের কোনো অধিকার, তাদের যে অধিকার ছিল সেগুলি থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। সেই সময়ই না তিনি অনুভব করেছিলেন যে নারীর সম অধিকার দরকার। বর্তমানে প্রেক্ষাপটে কিছুটা নারীদের অধিকার তারা ফিরে পাচ্ছে। জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হয়েছে মহিয়া। এই যে পৃথিবীতে যত বড় বড় অভিযান হয়েছে কিংবা জয় হয়েছে, এখানে বোন কিংবা বধূ কিংবা মাতা সকলেই কিন্তু তাদের অনেক ত্যাগ তারা স্বীকার করেছে। ধরো আমাদের মুক্তিযুদ্ধ 1971 সালে আমাদের যে দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধারা, সেখানে কিন্তু আমাদের এই মা বোনদের অনেক ত্যাগের কথা কিন্তু আমরা জানি। তারা মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে। হ্যাঁ, আমরা কিন্তু এই যে আমাদের এই এত বড় বিজয়, সেই বিজয় নারীদের অবদান অনেক অনেক বেশি। এখন আমরা সেই নারীদের কথা কিন্তু আমরা ভুলে গেছি। এই যে নারীদের অবদান ছাড়া আমরা কিন্তু এই মুক্তিযুদ্ধে জয়লাভ করা খুবই দুরূহ হতো। তারা মুক্তিযোদ্ধাদেরকে সেবা দিয়ে, খাদ্য দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। কবি কিন্তু সেই জিনিসটি অনুমান করেছিলেন যে আমাদের পৃথিবীতে যদি কল্যাণকর রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়, অবশ্যই নারীদেরকে তাদের যে মর্যাদা, সেই মর্যাদা দিতে হবে। কোন রণে কত খুন দিল রণ, লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। বলতেছে কত মানুষ খুন মানে রক্ত দিল, পুরুষ রক্ত দিল, কিন্তু সেটা ইতিহাসে লেখা আছে যে ভাষা আন্দোলনের সময় রক্ত দিয়েছে, হ্যাঁ, অমুক আমাদের মুক্তিযুদ্ধের সময় রক্ত দিয়েছে, বিভিন্ন আন্দোলন সংগ্রামে গণতান্ত্রিক আন্দোলনে সংগ্রাম করে অনেকেই পুরুষ রক্ত দিয়েছে, তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। কিন্তু কবি বলতেছে যে কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। দেখো আমাদের মুক্তিযুদ্ধের সময় অনেক নারী তাদের স্বামীকে হারিয়েছে। স্বামী হারানো মানে সিঁথির সিঁদুর মুছে যায়। হিন্দু সমাজে প্রচলিত রয়েছে যে কেউ যদি মারা যায়, স্বামী যদি মারা যায়, তার স্ত্রীর সিঁদুর মুছে ফেলতে হয়। এখন সেই নারীর সিঁদুর কিন্তু মুছে ফেলা হয়েছে, কিন্তু ইতিহাসের পাতায় আমাদের নারীদের নাম আমরা খুঁজে পাওয়া খুবই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এখানে কবি প্রশ্ন করতেছেন যে লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপরি, কত বোন দিল সেবা, সেবা করলো, বীর স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। এই যে আমরা বিভিন্ন রকম স্তম্ভ তৈরি করেছি, আমাদের দেশের কথাই বলি, সারা পৃথিবীতে একই অবস্থা। সেখানে অনেক নারীরা সেবা দিয়েছে, হ্যাঁ, বিভিন্নভাবে সহযোগিতা করেছে, হ্যাঁ, কিন্তু আমরা এই স্মৃতিস্তম্ভ যখন তৈরি করি, সেইখানে নারীদের নাম কে লিখবে? লেখার কোনো লোক নাই। এই যে বৈষম্য, এই বৈষম্যের কথাই কিন্তু কবি তার এই নারী কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। কোনো কালে একা হয়নি জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়, লক্ষ্মী রানী। লক্ষ্মী এখানে
দেবতার সাথে নারীদেরকে তুলনা করা হয়েছে, যে পৃথিবীতে এই যে পুরুষের তরবারি, পুরুষ যেন এত জয়ী হচ্ছে, কিংবা তারা যুদ্ধে যাচ্ছে, কিংবা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে, হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে, সেই শক্তিটা কোথায় পেয়েছে, সেই প্রেরণাটা কোথায় পেয়েছে? সেইখানে প্রেরণা দিয়েছে এই নারীরাই প্রেরণা দিয়েছে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন দেশ আমরা স্বাধীনতা পেয়েছি, দীর্ঘ 9 মাস যুদ্ধ করে, এই যে এত বাঙালিদেরকে একত্রিত করা, বাঙালিদেরকে উদ্বুদ্ধ করা, স্বাধীনতার আমাদের অধিকারের কথা বলা, এর পেছনে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, উনাকে যে প্রেরণা জুগিয়েছে, এর পেছনে কিন্তু আরেকজনের বিরাট অবদান রয়েছে, সেটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই। হ্যাঁ, আমাদের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা, তিনি ভিতর থেকে আমাদের এই নেতাকে বিভিন্নভাবে প্রেরণা যুগে সামনে নিয়ে এসেছেন। তো এইভাবে প্রতিটি নারী বিভিন্নভাবে পুরুষকে সর্বদাই প্রেরণা দিয়ে, শক্তি দিয়ে, বিভিন্ন বিজয়ের সাক্ষী কিন্তু নারী। সে যুগ হয়েছে বাসি, যে যুগ পুরুষ দাস ছিল নাকো, নারীরা আসিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারু, উঠেছে ডঙ্কাবাজি। বলতেছে সেই যুগ শেষ, এখন সাম্যের যুগ চলে এসেছে, এখন নারী পুরুষের সম অধিকারের যুগ চলে এসেছে। নারী পুরুষ সকলেই সমান, সকলেই কিন্তু যার যার যে অধিকার, সে অধিকার সে ভোগ করবে একটি রাষ্ট্রে। হ্যাঁ, এখন একসময় দাস ছিল, নারীদেরকে করে রাখা হয়েছিল দাসী। হ্যাঁ, এখন কিন্তু সেটা নাই। বেদনার যুগ শেষ, দুঃখ কষ্টের যুগ শেষ, নারীদের উপর যে নির্মম অত্যাচারের যুগ ছিল সেটা কিন্তু শেষ। নারীরা রুখে দাঁড়িয়েছে, নারীরা এখন তাদের অধিকারের ব্যাপারে সচেতন হয়েছে। রাষ্ট্র নারীদেরকে চিন্তা করেছে, নারীদেরকে পিছনে রেখে কখনোই একটি জাতি উন্নতির একবারে শিখরে পৌঁছানো সম্ভব না। আর সেই কারণে নারীদেরকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসার জন্য তাদেরকে শিক্ষিত করবে। আমাদের এই দেশের, বাংলাদেশের অবস্থা যদি আমরা বলি, এখন কিন্তু নারীদের জয়গান চারদিকে। আমাদের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, বিভিন্ন উচ্চ কর্মকর্তা যারা রয়েছেন, অনেকেই নারীরা তাদের আসন তারা তৈরি করতে পেরেছেন। তো এটা কিন্তু এই সাম্যের যুগ কিন্তু এখন চলে এসেছে। এখন আর কাউকে বন্দি করে রাখবা, নারীকে বন্দি করে রাখবে ঘরের ভিতরে, এরকম সুযোগ কিন্তু এখন আর নাই। উঠেছে ডঙ্কাবাজি, বলতেছে। দেখো, তো আমরা পরের অংশে দেখি, নরজনী রাখে নারী বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা কারাগারে পুরুষ মরিবে ভোগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সেই পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। দেখো, কবি এখানে এভাবেই শেষ করেছেন যে তুমি যদি নারীকে বন্দি করো, নারীকে তার অধিকার থেকে তুমি যদি বঞ্চিত করো, এক সময় কিন্তু সে কারাগারে তুমি পুরুষ, তোমাকেও বন্দী হতে হবে। তোমার তৈরি করা কারাগারে, তুমি যে কারাগার তৈরি করেছো, সেইখানে দেখবে তোমাকেই পড়তে হবে। কারণ পীড়ন করিলে সেই পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। তুমি যদি তোমার পরিবারের কথাই ধরো, তোমার পরিবারে তোমার মা যদি শিক্ষিত না থাকে, তাকে যদি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে দেখা যাবে ওই পরিবারের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে উঠতে পারবে না। বিভিন্নভাবে সে তার ছেলে মেয়েদেরকে সুন্দর মানুষ করে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে না। এখন এই যে নারীকে শিক্ষার কাছ থেকে বঞ্চিত করে রাখার কারণে একটি অশিক্ষিত মা আমরা পেলাম। অশিক্ষিত মা পাওয়ার কারণে পরিবারের যে অবদান রাখার কথা ছিল, সে অবদান কিন্তু সেই নারী রাখতে পারেনি। পক্ষান্তরে না রাখার কারণে ওই পরিবারটি কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হবে। ওই পরিবার আর সুখী পরিবার
কিংবা একটি ভালো পরিবার, শিক্ষিত পরিবার গড়ে তোলা খুব অসম্ভব হয়ে পড়বে। তো এইভাবে তোমার পরিবারের সদস্য স্বামী স্ত্রী দুজনেই যদি রোজগারের সাথে জড়িত থাকে, অবশ্যই অর্থনৈতিক দিক দিয়ে ওই পরিবারটি সচ্ছল থাকবে। এখন আমরা যদি ওই নারীকে বঞ্চিত করে রাখি, তাহলে কিন্তু পক্ষান্তরে ওই পুরুষই, ওই পরিবারই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কবি কিন্তু এভাবেই কিন্তু বলতেছেন যে সেই পীড়ন এসে পীড়া দেবে কিন্তু তোমাদেরকে। তো বন্ধুরা, আমরা যে এতক্ষণ নারী কবিতা নিয়ে আলোচনা করেছি, আমরা যদি এটা এর যে মূল মেসেজটি কবি দিতে চেয়েছেন, আমরা এই 4টি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগে বলতে পারি যে সাম্যবাদী কবি নারী পুরুষ উভয়ই মানুষের হিসেবে দেখেন, তার চোখে নরনারী ভেদাভেদ নেই। মানে এখানে নারী পুরুষ সমান। কবি এখানে নারী কিংবা পুরুষকে ভেদাভেদ করতে চাননি, সকলেই সমান এবং সকলেই বিশ্বের যত কল্যাণকর কাজ রয়েছে সবকিছুই নরনারী একসাথে এনেছেন, কিংবা যদি খারাপ কাজ সেটাও নরনারী একসাথে এনেছেন। সবে যে ভালো নারী আনবে কিংবা সবে যে খারাপ নারী আনবে এটাও ঠিক না। খারাপ কিংবা ভালো দুনো জায়গায় নারীদের অবদান রয়েছে। ওই পৃথিবীতে পাপ কিংবা দুঃখ কষ্ট কিংবা যন্ত্রণা ইতিহাসে যা আছে কিংবা অভিযান সবকিছু কিন্তু এই নারীদের অবদান রয়েছে। কিন্তু আমরা সেইগুলি নারীদের যে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে কিংবা বিভিন্ন জায়গায় তাদের যে অবদান রয়েছে সেই অবদানের কথা আমরা স্বীকার করতে চাই না। কবি কিন্তু এখানে নারীদের ত্যাগের অবদান স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছেন। জগতে পুরুষের অবদান যতটা গুরুত্ব দিয়ে লেখা হয়, নারীদের অবদান ততটা গুরুত্ব দিয়ে লেখা হয় না। এই যে বৈষম্য, এটার কথা তিনি বলেছেন। যুগের ধর্ম হচ্ছে কাউকে যদি তুমি শাস্তি দাও, সেই শাস্তি তোমাকেও ভোগ করতে হবে। কাউকে যদি তুমি বিপদে ফেলতে চাও, সেই বিপদ তোমার ঘাড়ে চলে আসবে। কবি কিন্তু এই সতর্ক বাণী কবিতার শেষ দিক দিয়ে তার কবিতাটি শেষ করেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি কবিতাটি তোমরা মনোযোগ সহকারে শুনেছ এবং কিছুটা হলেও বুঝতে পেরেছ। তো তোমরা একটি একক কাজ বাড়িতে করার চেষ্টা করবা। কবি সাম্যের যুগ বলতে কি বুঝিয়েছেন? নারী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মহিয়ান শব্দটি নারী কবিতার কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা কিছু এখন মূল্যায়ন করব। নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? কোন যুগ বাসী হয়েছে? কাজী নজরুল ইসলামকে কখন বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়? তো উত্তরগুলি, নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যে যুগে নারীরা দাসী ছিল সেই যুগ বাসী হয়েছে। বাংলাদেশ স্বাধীনতার পর 1976 সালে কবিকে ঢাকায় এনে নাগরিকত্ব প্রদান করা হয়। বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? প্রথম মহাযুদ্ধের সময় কবি কোন শ্রেণীতে পড়েন? কবি কোথায় ফিরে এসে সাহিত্য চর্চা শুরু করেন? কবির ভাষায় ইতিহাসে কাদের নাম লেখা নাই? কবির ভাষায় এখন কিসের দিন শেষ হয়েছে? প্রথম মহাযুদ্ধের সময় কবি 10ম শ্রেণীতে পড়েন। বিদ্রোহী কবিতাটি বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। কবি কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চা শুরু করেন। যে নারীরা স্মৃতির সিঁদুর দিয়েছেন তাদের নাম ইতিহাসের পাতা লেখা নেই। কবির ভাষায় সম অধিকারের দিন এসেছে। তো তোমরা একটি বাড়ির কাজ লিখে নাও খাতায়। নারী কবিতার অন্তরালে প্রকাশিত কবির প্রত্যাশার দিকটি বিশ্লেষণ কর। এই যে কবি যে প্রত্যাশা করেছে নারীর অধিকারের ব্যাপারে, নারী তার যে মর্যাদা পাওয়ার কথা, সেই অধিকারের ব্যাপারে যে নারী কবিতায় বলা হয়েছে সেটা তোমার ভাষায় সুন্দর করে খাতায় লিখে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে শুনেছ। তোমরা বাড়িতে সকলের কিন্তু বই দেওয়া হয়ে গেছে। তোমরা বাড়িতে বই সাথে
অবশ্যই সম্পর্ক রাখবে, তা না হলে তোমার জীবন থেকে মূল্যবান যে সময়টি চলে যাচ্ছে সেটি আর তুমি ফিরে পাবে না। আমাদের এই ক্লাসটি প্রত্যেকটি বিষয়ের উপর ক্লাস হচ্ছে প্রতিদিনই। তোমরা এই ক্লাসগুলি দেখার চেষ্টা করবে ধৈর্য সহকারে এবং নিজে নিজে বই পড়ার চেষ্টা করবে। এখন যদি তুমি বাড়ির টেবিলে যদি বই নিয়ে না বসো তাহলে কিন্তু তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি এই নারী কবিতাটি বেশ কয়েকবার মনোযোগ সহকারে বই থেকে পাঠ করবে এবং এই ক্লাসটি দেখবে। আমি বিশ্বাস করি তোমরা অবশ্যই এই ক্লাসটি তখন তোমাদের মধ্যে এই বিষয়ে পাঠটি তোমাদের কাছে খুবই সহজ ইজি হয়ে যাবে এবং এই কবিতা থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক সেগুলি তোমরা খুব সহজে উত্তর দিতে পারবে। তো আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানি। আমি আজকে আমার এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।